গণতন্ত্র মোটা দাগে পৃথিবীতে দুইটা চেহারাতে রাজত্ব করে চলেছে। যেখানে যেখানে গণতন্ত্র আছে তার মোটামুটি দুটোর কোনো একটা চেহারাই থাকে। সাধারণত একটা চেহারা হচ্ছে সংসদীয় গণতন্ত্র, আমাদের দেশে যেটা আছে, অনেক দেশেই তেমনটা আছে, ইউকের আদলে তৈরি। আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি, যেটা আমেরিকা, ফ্রান্স এই জাতীয় বিভিন্ন দেশে আছে। এই দুটো গণতন্ত্রর চর্চাটাই মূলত বেশি। এর মধ্যে আমার কাছে খুব ভয়ঙ্কর রকমভাবে মনে হয় যত দিন যাচ্ছে সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি দিনকে দিন তামাশার একটা প্রক্রিয়াতে পরিণত হয়ে যাচ্ছে। একটু সাহস করে বলেই ফেলা যায় আসলে হয়েই গেছে। এটা সত্যিকার অর্থে একটা তামাশা। কেন এটা বলছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনাটা আসলে একাডেমিক ধরনের আলোচনাতে, একটা বিরক্তিকর আলোচনাতে চলে যেতে পারে। সেদিকটাতে যাবার আগ্রহ আসলে আমার এই চ্যানেলটাতে নেই। আগ্রহ আক্ষরিক অর্থেই আমার কার্যকরী কোনো বিষয় নিয়ে, সমস্যা সমাধানের বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। কিন্তু এই প্রসঙ্গটা একটু জানিয়ে রাখাটা দরকার আমার জায়গা থেকে। তো কেন রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র আমার বেশি পছন্দ, সেই বিস্তারিত তাত্ত্বিক আলোচনাতে আজকে না গিয়ে ছোট্ট করে শুধু প্রধান দুটো কারণ একটু বলে রাখি। প্রধানতম কারণের একটা হচ্ছে, আমি এক দুই বলছি না, মানে একটা কারণ হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত যে সমাজ ব্যবস্থায় আমরা এখন চলছি, সংসদীয় গণতন্ত্র, এই প্রক্রিয়াতে আমরা কেউ সরাসরি রাষ্ট্রের প্রধান নির্বাহীকে নির্বাচিত করি না। কেউ না, আপনিও না, আমিও না। আপনি যদি প্রধানমন্ত্রীর কনস্টিটিউয়েন্সির ভোটার হয়ে থাকেন, কেবলমাত্র আপনি তাকে সরাসরি ভোট দিয়েছেন। বাকি আমরা সবাই কি করেছি? আমরা আমার এলাকার একজনকে এমপি বানিয়েছি, যার কোনো রকমের কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নেই। আমাদের এমপিরা মিথ্যে কথা বলে, ডাহা মিথ্যে কথা বলে, নির্লজ্জের মতো করে নানান প্রতিশ্রুতি দিয়ে বসেন। রাস্তা করে দেব, খাল করে দেব, স্কুল করে দেব, কলেজ করে দেব। একটি কিছুরও ক্ষমতাই তাদের নেই। নিজের পকেট থেকে করলে সেটা আলাদা কথা, কিন্তু আমরা সবাই জানি আমাদের এমপিরা, আমাদের নেতারা নিজের পকেট থেকে 5 টাকা খরচ করলে পরবর্তীতে সেখান থেকে 500 টাকা তুলে নেওয়ার ব্যবস্থা করেন। তো এটা একটা বড় কারণ। দ্বিতীয় আরেকটা বড় কারণ, আমি কিন্তু আবারও বলছি, এরকম অনেকগুলো কারণ আছে, কমপক্ষে 50-60টা। তার মধ্যে প্রধান দুটো কারণের একটা বললাম, আরেকটা বলছি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায়, রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্রে রাষ্ট্রপতিকে আমরা সরাসরি নির্বাচিত করি এবং 4 বছর বা 5 বছর যেটা তার টেনিওর থাকে, সেই সময়টাতে তিনি নিশ্চিন্তে নিজের মতো করে কাজ করে যেতে পারেন। তার কখনো ভয়ে থাকতে হয় না। তার পেছনে কেউ, এমপিদের ক্ষেত্রে যেটা হয়, প্রধানমন্ত্রী সকালে উঠে জানেন না যে তিনি সকালে প্রধানমন্ত্রী থাকবেন কি না। এমপিরা হয়তো নিজেদের মধ্য করে তার চেহারাটা বদলে ফেলেছে, তার পক্ষ বদলে ফেলেছে। ইউকে একটা বড় উদাহরণ। 2024-এ যে কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি তাদের 20-30 বছরের মধ্যে সেরা ফলাফল করে ক্ষমতায় আসলো। 2 বছর পরই কেয়ার স্টারমার জানলেন তিনি আর প্রধানমন্ত্রী নেই, এবং যতদিন তিনি কাজ করেছেন একটা দিনও তিনি নিজের মতো করে কাজ করতে পারেননি। প্রতিদিন তাকে ভয়ে কাজ করতে হয়েছে, সবাইকে তেলাতে তার জীবন শেষ হয়ে গেছে। অন্যদেরকে খুশি করতে করতেই এই সিস্টেমে এত ব্যস্ত থাকতে হয় যে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে যায়। আর অন্য আরেকটা চেহারা হয়, তারা যদি অন্যদেরকে খুশি করতে না চান তাহলে তাকে ফ্যাসিবাদী হয়ে উঠতে হবে। সো সংসদীয় গণতন্ত্রের চেহারাটাতে প্রধানমন্ত্রীর পক্ষে নিশ্চিন্তে তার পুরো টেনিওর জুড়ে কাজ করে যাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায়। দ্বিমত থাকবে,
আপনি আমার সাথে সরাসরি দ্বিমত করতে পারেন এবং প্রতিটা মতামতকে, যৌক্তিক মতামতকে শ্রদ্ধা জানানো গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য। আমাদের দেশে যে কারণে সংসদীয় গণতন্ত্রটা আরও খুব ডিজাস্ট্রাস, ভয়ঙ্কর একটা অবস্থায় চলে আসে, এর মূল কারণটা হচ্ছে আমাদের রাজনীতিতে আমাদের প্রতিনিধিত্ব করা মানুষগুলো আমাদের সমাজের সেরা মানুষগুলো নন। খুবই অল্প কিছু ব্যতিক্রম ছাড়া, খুবই অল্প। রাজনীতিতে সেই মানুষগুলোই বহু বছর ধরে না, বহু দশক ধরে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করছেন, যারা আক্ষরিক অর্থেই সমাজের সবচাইতে নিম্নমানের মানুষদের মধ্যে পড়ে। শিক্ষাগত যোগ্যতায় বলুন, কর্মদক্ষতায় বলুন, সবচেয়ে বড় কথা, যে দুটো গুণ না থাকলে কোনো রাজনীতিবিদের রাজনীতিবিদ হবার কোনো যোগ্যতা থাকা উচিতই না: সততা এবং দেশপ্রেম। সততা এবং দেশপ্রেমে সবচাইতে পিছিয়ে থাকা মানুষগুলো আমাদের প্রতিনিধি হয়ে আসেন। আমাদের উপায় থাকে না, এই জাতীয় ভালো মানুষগুলোকে আমরা প্রতিনিধি হিসেবে সামনে পাই না, ব্যালট পেপারেই তারা থাকেন না। এই অযোগ্য অক্ষম মানুষগুলো যখন এমপি হয়ে সংসদে নির্বাচিত হয়ে যান, নির্বাচন হোক আর ভোট চুরি করেই হোক, যেভাবেই তারা সংসদে যান, এরপরে তাদের মধ্যে পাল্লা চলে, রীতিমতো প্রতিযোগিতা চলে, কত বেশি তেল মেরে, কত বেশি তোষামতি করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায়, তার আস্থাটুকু অর্জন করা যায়, মন্ত্রী হওয়া যায়। একটা অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়েন তারা। সাংসদদের মূল কাজ যে আইন তৈরি করা, সে ব্যাপারে কারো কোনো আগ্রহ থাকে না, আগেও ছিল না, এখনও নেই। তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় কি করে আরেকটু তেল মেরে, আরেকটু চামচামি করে, আরেকটু তোষামতি করে মন্ত্রী হওয়া যায়। এবং আমাদের নেতারা কেন যেন এই তোষামত করা মোসাহেবগুলোকেই পছন্দ করেন বেশি। আপনি একটি মন্ত্রীও পাবেন না যিনি প্রতি 3 লাইনে একবার করে প্রধানমন্ত্রীকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন না। হেন কোনো তোষামত নেই যেটা তারা করছেন না। আমাদের এখনকার মন্ত্রীদের প্রতিদিনের কথা যদি দেখার মতো ধৈর্য কারো থেকে থাকে, ক্লান্ত হয়ে যেতে হয়। আমরা শুনে শুনে ক্লান্ত হই, তারা বলে বলে তোষামত করতে করতে ক্লান্ত হন না। এখানে একেবারে মির্জা ফখরুলের মতো সিনিয়র মানুষ থেকে শুরু করে ইয়াংগেস্ট যারা মন্ত্রী আছেন, মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন, এমনকি উপদেষ্টাদের মধ্যেও যারা মন্ত্রিসভার অংশ, তারা মন্ত্রিত্বের সমমর্যাদা পাচ্ছেন, সে মানুষগুলোর মধ্যেও মূল প্রতিযোগিতাটা হচ্ছে তোষামত করার, মোসাহেবি করার। কাজের প্রতি কারো কোনো লক্ষ্য নেই রে ভাই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করতে হবে, এই জীবনে তার মতো প্রধানমন্ত্রী আর পাবেন না। কত কত রকমের তোষামত যে তাকে নিয়ে চলছে, তিনি উপভোগও নিশ্চয়ই করছেন, নয়তো তারা বলার সাহস দেখাবেন কি করে। তিনি প্রতিদিন 18 ঘন্টা করে কাজ করেন। একমাত্র তারেক রহমান বাদে বাকি কারো মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। বাকি সবাই নানান রকম সমস্যায় আক্রান্ত, কেবলমাত্র তারেক রহমান বাদ। এরকম নানান রকমের তোষামদি আমাদের প্রতিদিন তো শুনতেই হচ্ছে। আমি নিশ্চিত সামনেও শুনতে হবে, প্রতিদিনই কিছু না কিছু বেরোবে। পত্রিকাগুলোও কিন্তু চূড়ান্তভাবে প্রতিযোগিতায় আছে কে কত বেশি তারেক রহমানের ঘনিষ্ঠ হতে পারেন। তারেক রহমান পায়ে হেঁটে অফিসে গেছেন, পায়ে হেঁটে অফিস থেকে বাসায় ফিরেছেন, এটাও যে কোনো পত্রিকার প্রধান খবর হতে পারে। চিন্তা করা কঠিন না, কিন্তু হচ্ছে। একটা ছোট তোষামদির ঘটনা দিয়ে আজকের পর্বটা শেষ করি। তোষামদি বড্ড ভয়ঙ্কর বিষয়। যেই নেতা তোষামদকারীদেরকে দূরে রাখতে পারেন না, তার পতন ঠেকানো প্রায় অসম্ভব। ক্ষতি কখনো শত্রু করতে পারে না, ক্ষতি করে কাছে থাকা তোষামতকারীরা। এই সহজ ব্যাপারটা আমাদের নেতারা, হয়তো পৃথিবীর অন্যান্য জায়গা তো একই অবস্থা, আমরা আমাদেরটা দেখি বলে হয়তো আমরা বেশি বলি,
আমাদের নেতারা কেন যেন এটা ভুলেই যান। তো এই তোষামতটা দেখে আমি সাংঘাতিক রকম আমোদ বোধ করেছি। বেশ মজার একটা তোষামত এটা। জহিরুদ্দিন স্বপন আমাদের এখনকার তথ্যমন্ত্রী। আপনারা হয়তো অনেকেই জানেন যে তিনি সংস্কারবাদী হয়ে 1/11-এর সময়টাতে প্রবল রকম তারেক রহমান বিরোধী শিবিরের অন্যতম প্রধান ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিলেন। হেন কোনো সমালোচনা গালিগালাজ ছিল না তারেক রহমানকে যেটা তারা দেননি। সর্দার সাখাওয়াত হোসেন বকুল, মেজর হাফিজ সেই একই গোত্রের, তারা সবাই এখন খুব ভালো আছেন, আর এরকম আরও অনেকেই আছেন। তো জহিরুদ্দিন স্বপন বরিশাল 1 থেকে নির্বাচিত এমপি এবং এখনকার তথ্যমন্ত্রী, তিনি গত 18ই জুলাই খুব সুন্দর করে বললেন, ব্রিটেনে নতুন যে প্রধানমন্ত্রী এখন এসছেন কেয়ার স্টারমারের পরে, তার নাম হচ্ছে অ্যান্ডি বার্নহাম। গেম অফ থ্রোনসের মতো করে অনেকে তাকে কিং অফ নর্থ বলতো, কারণ ম্যানচেস্টারের মেয়র ছিলেন তিনি, গ্রেটার ম্যানচেস্টার। অ্যান্ডি বার্নহাম নতুন যে প্রধানমন্ত্রী হিসেবে এখন দায়িত্ব নিয়েছেন, তিনি তারেক রহমানের ভাষায় তার জাতিকে আশ্বাস দিয়েছেন। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষায় তার জাতিকে আশ্বাস দিয়েছেন। ঘটনাটা ছিল আই হ্যাভ এ প্ল্যান নিয়ে। তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এখন তারেক রহমানকে তোষামত করার এরকম একটা সুযোগ তো হাতছাড়া করা যায় না, যখন অ্যান্ডি বার্নহামও তার বক্তৃতায় বলছেন আই হ্যাভ এ প্ল্যান। এই সুযোগ কি করে হাতছাড়া করা যায়? আমার শুধু মনে হচ্ছিল অ্যান্ডি বার্নহামের কানের পাশ দিয়ে গুলি গেছে, বেচারা জাস্ট বেঁচে গেলেন। কোন দিন যেন জহিরুদ্দিন স্বপন বা অন্য কেউ বলে বসবেন, ইউকের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকেই ইংরেজি বলা শিখেছেন। শুক্রিয়া।